আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে মৌলিক জিকে অর্থাৎ অর্থনীতি ক্লাসে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের ক্লাসটাতে। আমাদের গুচ্ছের পরীক্ষা খুবই সন্নিকটে। আমাদের অনেকেই আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারি নাই। তো তাদের জন্য জিএসটি বা গুচ্ছ হতে পারে একটা অন্যতম সেরা একটা, মানে এইটার মাধ্যমে আপনি পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, আপনার লালিত স্বপ্ন, সেটা আপনারা পূরণ করতে পারেন। তো আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব এবং আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব যে আমরা সবাই ক্লাসে যেন একসাথে ক্লাসটা করতে পারি, এবং ফ্রেন্ড একটু আমাকে এনশিওর করবেন যে আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এই ক্লাসটা। তো আমরা আমাদের যাদের কনভারসেশন গ্রুপ আছে চাইলে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারি। আজকে আমরা একটু ডেমো পরীক্ষা টাইপের, মানে কী ধরনের প্রশ্ন হতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরের জিএসটির ব্যাচ আছে। হ্যাঁ, এটা পেইড ক্লাস কি এটা ফ্রি ক্লাস। এটা আপনি যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছেন খুব জোরালোভাবে, তাদের জন্য এই ক্লাসটা এক ধরনের ফরজে আইন বলা যেতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন। আপনার অনেক দিন পর আপনার ক্লাস মৌলি। হ্যাঁ, অনেক দিন পর ক্লাস। তো একটু ঝটপট বন্ধুদেরকে শেয়ার করে দিলে আমরা ক্লাসটা সবাই একসাথে করতে পারতাম। ওকে, চলেন আমরা তারপরেও শুরু করি। আমাদের বন্ধুরা যদি যুক্ত না হয় তাহলে তো আমরা জোর করে আর কাউকে যুক্ত করতে পারবো না, তাই না? তারপরে আমাদের তো শুরু করতে হবে, আমাদের তো থেমে থাকলে চলবে না। আমি একটু আপনাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করার চেষ্টা করি। ওকে ওকে দেখেন, আমরা কিছু নমুনা প্রশ্ন রাখার চেষ্টা করেছি যে গুচ্ছতে যদি অর্থনীতি থেকে প্রশ্ন আসে কী ধরনের প্রশ্নগুলো হতে পারে। প্রথম যে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা বলা হয়েছে আয়ের সাথে ভোগের সম্পর্ক কেমন। ধরুন এই প্রশ্নটা আপনার ভর্তি পরীক্ষায় অর্থনীতি অংশ থেকে এই প্রশ্নটা আপনাকে করা হলো। তো আপনি এটার উত্তর কি দিবেন? আপনার উত্তরগুলো জানাতে থাকেন। এই রিলেটেড যতগুলো প্রশ্ন হতে পারে আমরা সেগুলো নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব। যদি আমাদের স্লাইডে 20টা প্রশ্ন থাকে আমরা বিশ্লেষণ করব আরও 4 গুণ 5 গুণ এই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। ওকে, বর্ণা হোসেন একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিলে ভালো হয়। তো এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু করেন, আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক কী। তো আপনারা করতে থাকেন, আমি উত্তর করব ইনশাল্লাহ। একটু আপনাদের কমেন্ট দেখতে চাই, কোনো রেসপন্সই নেই আজকের ক্লাসে। এর মানে আপনাদের মনে হয় না আর ক্লাস দরকার আছে। তো এই জন্য আপনাদের রেসপন্সটা একদমই পোর টাইপের। ওকে, একজন মাত্র উত্তর দিয়েছেন এ। এছাড়া আমি কোনো আশানুরূপ উত্তর এখন পর্যন্ত পাই নাই, আপনাদের কাছ থেকে আশানুরূপ উত্তর পাই নাই। ওকে, নমস্কার ভাই। ওকে, তো আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক কি? আচ্ছা, আয় যদি বাড়ে, আয় বাড়লে ব্যয়টা কি হয়? ব্যয়টা হচ্ছে বাড়ে। তার মানে আয় এবং ব্যয়ের সম্পর্ক কেমন? আয় এবং ব্যয়ের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। যারা উত্তর এ করেছেন তাদের উত্তরটা সঠিক। এরকম আরও কিছু প্রশ্ন হতে পারে। যেমন ধরেন প্রশ্ন করলো আয় এবং চাহিদার সম্পর্ক কেমন। আমি এই রিলেটেড যতগুলো প্রশ্ন হতে পারে আমি বলি, আয় এবং চাহিদার সম্পর্ক কেমন। ধরেন এই প্রশ্ন হলো আয় এবং চাহিদার সম্পর্ক কেমন। যদি এই প্রশ্নটা হয় তাহলে উত্তর কি হবে? সমানুপাতিক উত্তর হবে। আবার যদি প্রশ্ন যদি হয় আয় এবং সঞ্চয়ের সম্পর্ক কেমন,
আয় বাড়লে কি হয়? সঞ্চয় বাড়ে। আয় বাড়লে কি হয়? আয় বাড়লে সঞ্চয় বাড়ে। এটা কি? এটা হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে ধনাত্মক। তাহলে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্কটা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এটা ধনাত্মক। যারা ধনাত্মক দিয়েছেন তাদের উত্তরটা হয়েছে। যারা ধনাত্মক দিয়েছেন তাদের উত্তরটা হয়েছে। তুষার পাল বলেছেন হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো একটা প্রশ্ন হলো, এই রিলেটেড যদি প্রশ্ন আসে, আয় এবং চাহিদার সম্পর্ক চাইলে আমরা দিব সমানুপাতিক, আয় ব্যয়ের সম্পর্ক ধনাত্মক, এবং আরেকটা দেখলাম আয় এবং সঞ্চয়ের সম্পর্ক কেমন হয়? ধনাত্মক হয়। পরবর্তী প্রশ্ন দেখেন, এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন। আমি বলতেছি না যে এই প্রশ্নগুলোই আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে, তবে আমি কিছু সংখ্যক প্রশ্ন, অর্থনীতি প্রশ্ন নিয়ে একটা স্লাইড তৈরি করার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলোকে বলতেছি আমরা নমুনা প্রশ্ন। এই প্রশ্নর পেছনে অনেকগুলো কথা বলার আছে, এবং এই প্রশ্ন না আসলেও এই ধরনের প্রশ্নগুলো আসলে যেন আমরা উত্তর করতে পারি, এই জন্য আজকের ক্লাসটা চাইলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, বন্ধুদেরকে মেনশন করতে পারেন আজকের এই ক্লাসে। তো বলা হয়েছে ভূমিকর হলো, ভূমিকরটা কি? এখানে বলা হয়েছে, অপশন দিয়েছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, বাণিজ্যিক কর দিয়েছে। আচ্ছা, ভূমিকরটা আসলে কি? কে বলতে পারেন ভূমিকরটা আসলে কি? ভূমিকর কে বলতে পারেন এটা? আচ্ছা, আমরা বলি করটা হচ্ছে দুই ধরনের হয়, তাই না? একটা হয় হচ্ছে প্রত্যক্ষ কর হয়, একটা প্রত্যক্ষ কর হয়, আর একটা কি হয়? আর একটা হয় ভাইয়া পরোক্ষ কর। আর একটা হয় ভাইয়া পরোক্ষ কর। করটা কয় ধরনের হয় থাকে? দুই ধরনের হয়, একটা প্রত্যক্ষ কর আর একটা পরোক্ষ কর। আচ্ছা, দেশের নাগরিকের আয় ও সম্পদের উপর, আচ্ছা, দেশের নাগরিকের আয় এবং সম্পদের উপর যে কর আরোপ করা হয় তাকে বলা হয় হচ্ছে এই প্রত্যক্ষ কর। তাহলে কি? দেশের নাগরিকের আয় এবং সম্পদের উপর। আচ্ছা, ভূমির উপর যে কর আরোপ করা হচ্ছে, ভূমিটা কি? ভূমিটা সম্পদ না ভাই? তাহলে সম্পদের উপর ভূমিটা কি? ভূমিটা সম্পদ না? একদম সহজ ভাষায় যদি বলি, একদম 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 যদি সহজ ভাষায় বলি, তাহলে এটা কি? ভূমিটা কি? ভূমিটা সম্পদ। তাহলে এই সম্পদের উপর, এটা অর্থনীতি ক্লাস, সম্পদের উপর পরোক্ষ কর অনেকে উত্তর দিয়েছেন না। এটা হচ্ছে কি হবে? এটা উত্তর হবে প্রত্যক্ষ কর। কেন প্রত্যক্ষ কর হবে আমি কিন্তু বলে দিলাম, যে যদি দেশের নাগরিকের আয় এবং সম্পদের উপর, দেশের নাগরিকের সম্পদের উপর, ভূমিটা কি? সম্পদ, যে করটা আরোপ করা হয় এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে প্রত্যক্ষ কর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। শুনেন, আপনি আপনার বন্ধুকে মেনশন দিয়ে যদি সে একটা প্রশ্ন পেরে যায়, যদি একই বিশ্ববিদ্যালয়, একই রুমে, একই ডিপার্টমেন্টে বসে ক্লাস করতে পারেন, এর চেয়ে সৌভাগ্য মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। যদি হিংসা করেন, এই প্রতিযোগিতা মনে করেন যে এটা একটা নোংরা প্রতিযোগিতা, যদি হিংসা করেন তাহলে এই প্রতিযোগিতার ফলাফল কি? ভয়াবহই হবে। পরবর্তী প্রশ্ন, আমার ক্লাসে আজকের যতগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন অর্থনীতি বিষয়ের উপর রাখা হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখা হয়েছে, যেটাকে আমরা নমুনা প্রশ্ন বলতেছি। তো চাইলে আপনারা আপনাদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারেন। ওকে, ক্লিয়ার বলেছেন। পরবর্তী প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয়। কি প্রণয়ন করা হয়? আচ্ছা, কি প্রণয়ন করা হয়? বাংলাদেশে সাধারণত কি প্রণয়ন করা হয়? সুষম বাজেট, সম্পূরক বাজেট, ঘাটতি বাজেট বা উদ্ধৃত বাজেট? বাংলাদেশে কোনটা প্রণয়ন করা হয়? আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে?
আচ্ছা, এই যে বাজেট কথাটা যখন আসলো, দেখেন অপশনগুলোতে বাজেট কথাটা উল্লেখ করা হয়েছে। তো এই বাজেট নিয়ে আমরা একটু জানতে পারি, কারণ বাজেট নিয়ে আমরা একটু জানতে পারি। আচ্ছা, বাংলাদেশের প্রথম বাজেটটা কত সালে হয়? বাংলাদেশের প্রথম বাজেট হয় 30 জুন 1972 সালে। তো বাজেট কথাটা যেহেতু আসছে, বাংলাদেশে প্রথম বাজেট কত সালে হয়? 30 জুন 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেট হয়। আচ্ছা, আবার যদি বলা হয় আমাদের উপমহাদেশে প্রথম বাজেট প্রণয়ন করা হয় কবে? উপমহাদেশে প্রথম বাজেট প্রণয়ন করা হয় কবে? এরকম প্রশ্ন যদি হয়, জাস্ট আমি এটার ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করতেছি। তো এইটা করা হয় 1861 সালে, এটা করে লর্ড ক্যানিং করে। কত সালে করা হয়? 1861 সালে। এইটাকে করে লর্ড ক্যানিং করে। লর্ড ক্যানিং করে। কে করে? লর্ড ক্যানিং এটা করে। ওকে, এরপরে আমাদের বাজেট মূলত দুই প্রকার। একটা হচ্ছে সুষম বাজেট, আর একটা হচ্ছে অসম বাজেট। বাজেটটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সুষম বাজেট আর একটা কি ভাইয়া? অসম বাজেট। আচ্ছা, মাইশা তাসনিম বলেছে উপমহাদেশে। আচ্ছা, মাইশা তাসনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংলিশ বিভাগে নব্য চান্স পাওয়া একজন শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী ছিল। তোমরা চাইলে, ওর একটা ভিডিও ছিল আমাদের পেজে। ও জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে এসে আমাকে ওর নোট খাতা দেখিয়েছিল, মানে ওর সাধারণ জ্ঞানের আমার যতগুলো ক্লাস ছিল সবগুলো ক্লাসের ওর একটা চমৎকার নোট খাতা ছিল। আমি ওকে রিকোয়েস্ট করব খাতাটা যেন আমাকে গিফট করা হয় যখন জাহাঙ্গীরনগরে আসবা, যখন আমাকে যেন খাতাটা গিফট করা হয়। আচ্ছা, আসলে বাংলাদেশে সাধারণত কী ধরনের বাজেট প্রণয়ন করা হয়? বাংলাদেশে সাধারণত বাজেট প্রণয়ন করা হয় ঘাটতি বাজেট। কী ধরনের বাজেট প্রণয়ন করা হয়? ঘাটতি বাজেট প্রণয়ন করা হয় বাংলাদেশে। ওকে, তাহলে বাজেট দুই ধরনের হয়ে থাকে, একটা সুষম, অসম। বাংলাদেশের প্রথম বাজেট হয় 30 জুন 1972 সালে। উপমহাদেশের প্রথম বাজেট প্রণয়ন হয় 1861 সালে লর্ড ক্যানিংয়ের হাত ধরে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন, বলা হয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা কোনটা? শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা কোনটা? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনাদের যে মৌলিক জিকের জন্য ভয় পান, মৌলিক জিকে বলে একটা কথা আছে, এই যে মৌলিক জিকে করে চিল্লান, এই মৌলিক জিকে অর্থনীতি অংশ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে এইগুলো হচ্ছে নমুনা প্রশ্ন। তো এই নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতেছি। যদি মনে হয় এই প্রশ্নগুলো দিয়ে আপনি উপকৃত হবেন, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করেন। আচ্ছা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বিএসইসি। বিএসইসি, বিতে কি লেখা যায়? বিতে লেখা যায় বাংলাদেশ। বিতে বাংলাদেশ লেখা যায় না? এসতে কি লেখা যায়? এসতে লেখা যায় সিকিউরিটি, বাংলাদেশ সিকিউরিটি। ইতে লেখা যায় এক্সচেঞ্জ, লেখা যায় না? আর সিতে কি লেখা যায়? সিতে লেখা যায় কমিশন। কি লেখা যায়? কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা কি করে? শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে, এই বাংলাদেশ সিকিউরিটি কমিশন, এই যে বাংলাদেশ সিকিউরিটি কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কত সালে যাত্রা শুরু করে? কেউ বা জানেন কিনা? এটা যাত্রা শুরু করে কত সালে? এটা যাত্রা শুরু করে 8 জুন 1993 সালে। এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাত্রা শুরু করে, যেটা কি করে? শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। কি করে? শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। যেটা কি করে? শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে। ক্লিয়ার কিনা? তাহলে যদি এই প্রশ্নটা আসে, আশা করি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। এই প্রশ্নটা আসলে আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। ওকে, ক্লিয়ার কিনা? এই প্রশ্নগুলো ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখেন, বলা হয়েছে বেইল আউট কিসের সাথে সম্পৃক্ত? তো আপনারা যারা পরীক্ষা দেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, এরকম একটা দুইটা
ওয়ার্ড থাকে, মানে এখানে অবশ্যই বেল আউট অর্থনীতির সাথে সম্পৃক্ত। যখন এটা ওভারঅল প্রশ্ন হবে তখন আপনি ভাববেন এটা মুদ্রা বাজার দিব না অর্থনীতি দিব না রাজনীতি দিব না সমাজনীতি দিব, এরকম আপনাদের মধ্যে একটা বিষয় কাজ করবে। তো বেইল আউটটা আসলে কি? যখন আর্থিক সংকটের সময় আর্থিক সহায়তা, এটাকে বলা হয় বেইল আউট। আর্থিক সংকটের সময় আর্থিক সহায়তা, এটাকে বলা হয় বেইল আউট। আর্থিক সংকটের সময় আর্থিক সহায়তা, এটাকে বলা হয় বেইল আউট। ধরেন কোনো দেশের অর্থনীতি একদম নিশ্চিত ধ্বংসের কাছে চলে গেছে, এই ধ্বংসের হাত থেকে এই ধ্বংসের কাছ থেকে হাত ধরে তোলাকে, ধ্বংসের একদম দ্বারপ্রান্ত থেকে তোলাকে বলা হয় বেইল আউট। কি বলা হয়? যে ধ্বংসের হাত থেকে নিশ্চিত রক্ষা করা। ধরো একদম নিশ্চিত ধ্বংস হয়ে যাচ্ছে কোনো দেশের অর্থনীতি, সেই জায়গা থেকে রক্ষা করাকে বলা হয় হচ্ছে বেইল আউট। সেই জায়গা থেকে রক্ষা করাকে বলা হয় বেইল আউট। রক্ষা করাকে কি বলা হয়? বেইল আউট বলা হয়। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা কিসের সাথে সম্পৃক্ত? এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত। এটা কিসের সাথে সম্পৃক্ত? এটা অর্থনীতির সাথে। ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা ক্লিয়ার কিনা, যা পড়াচ্ছি এটা আপনারা ক্লিয়ার কিনা। ওকে, 5-এর বি অনেকে বলেছেন। যারা ক্লাসে যুক্ত হচ্ছেন একটু প্রত্যেকটা 2-3টা প্রশ্নের পরে যদি জানান যে ভাইয়া হ্যাঁ আমি বুঝতেছি কি বুঝতেছি না, তবে আমাদের জন্য না এই ব্যাপারটা সুবিধা হয় যে আমি মনে হয় বোঝাতে পারতেছি কি বোঝাতে পারতেছি না। আচ্ছা, ক্লাসের শেয়ার সংখ্যা এবং রিয়েক্ট সংখ্যা খুবই কম, একটু কাইন্ডলি চাইলে এই কাজটা আপনারা করে দিতে পারেন। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, বলা হয়েছে যে বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টা? খুবই সহজ একটা প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? ধরেন প্রশ্ন করলো বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায়? এই প্রশ্নটা করলো। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটা? বললো বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটা এবং কত সালে যাত্রা শুরু করে। বুঝতে পারছেন? সবাই বলতেছেন 7-এর সি। হ্যাঁ, 8টা। বাংলাদেশে এখানে বলেছে যে সরকারি ইপিজেড হচ্ছে 8টা। আর যদি বলতো বেসরকারি কয়টা তাহলে কি দিতাম? এখন কথা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায়? এটা হচ্ছে নীলফামারীতে। এই যে নীলফামারী দিয়ে একটা নদী প্রবেশ করেছে, আপনাদের মনে আছে? এই নীলফামারী দিয়ে একটা নদী প্রবেশ করেছে, তিস্তা নদী প্রবেশ করেছে। তিস্তা নদীর প্রবেশদ্বার মনে আছে না? এটা আপনাদের তিস্তা নদীর প্রবেশদ্বার হচ্ছে এই নীলফামারী। এই নীলফামারীতে কি রয়েছে? একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড রয়েছে এই নীলফামারীতে। আচ্ছা, প্রথম ইপিজেড কোনটা? প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। কোনটা? চট্টগ্রাম ইপিজেড। প্রথম ইপিজেড কোনটা? চট্টগ্রাম ইপিজেড, যার প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1983 সালে এই ইপিজেডটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন করেছি বেসরকারি ইপিজেড কয়টা? বেসরকারি ইপিজেড হচ্ছে 2টা। বেসরকারি ইপিজেড কয়টা? বেসরকারি ইপিজেড হচ্ছে 2টা। তাইলে বাংলাদেশের সরকারি ইপিজেড কতটা? সরকারি ইপিজেড 8টা। বেসরকারি কয়টা? 2টা। বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোথায়? নীলফামারীতে অবস্থিত। এই নীলফামারী দিয়ে তিস্তা নদী প্রবেশ করেছে। নীলফামারী নামকরণ হয়েছিল কি জন্য? নীল চাষের জন্য এই নীলফামারী নামকরণ হয়েছিল। নীল চাষের জন্য। এই যে চায়না থেকে যে হসপিটাল দিবে, হসপিটালটা কোথায় হবে? এই নীলফামারীতে হবে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটা? চট্টগ্রাম ইপিজেড। এবং কত সালে যাত্রা শুরু করে? 1983 সালে যাত্রা শুরু করে। সবাই ক্লিয়ার কিনা একটু জাস্ট কষ্ট করে হলেও কমেন্টটা
কমেন্টে রিপ্লাইটা মানে কমেন্টটা একটু করবেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, জাস্ট একটু জানতে চাই যে ক্লিয়ার কিনা আপনারা। আর ক্লাসে রিয়্যাক্ট কমেন্ট কোনো কিছুই নাই, মানে আমাদের ক্লাস নিতে এত কষ্ট হয় ইদানিং। আমি এসএসসি 25 পরীক্ষার্থী, কিন্তু কোন জিকে পড়া হয় নাই, এখন কী করবো ভাই, পরীক্ষার পরে পড়ানো নাকি অ্যাডমিশনে পড়বো। আচ্ছা, তুমি অবশ্যই একটা খন্দকার জিকে বাজার থেকে সংগ্রহ করে নিতে পারো। না আছে ক্লাসে রিয়্যাক্ট, না আছে কোনো রেসপন্স, না আছে কোনো কিছু। আবারও বলতেছি, যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থনীতির অংশ থেকে একটা নমুনা প্রশ্নের ক্লাস হচ্ছে, এবং এই নমুনার পেছনে টেনে আমরা প্রশ্নগুলো একটা প্রশ্ন একটু বেশি বিস্তারিত আলোচনা করতেছি। তো এই ক্লাসটা আপনাদের ভালো লাগতেছে না, ভালো লাগতো কোনটা, যদি ক্লাসে গান শোনাতে পারতাম, তাই না? ওকে, বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা জানতে চেয়েছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা জানতে চেয়েছে। আচ্ছা আচ্ছা 5 বছর মেয়াদি, যে 5 বছর মেয়াদি যে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, সেটাকে বলা হয় পঞ্চবার্ষিকী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাকে বলা হয়, এই পরিকল্পনাকে বলা হয় কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কি বলা হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 5 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি যে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাকে বলা হয় পঞ্চবার্ষিকী। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ প্রথম যেটা শুরু হয়, এটা শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল গত সালে 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত। বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ। কত? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ। এইটা শুরু হয়েছিল একদম 2020 সালের জুলাই মাসের 1 তারিখে। তাহলে আমরা লিখতে পারি 1 জুলাই 2020 সালে এটা শুরু হয়েছিল। তাহলে 5 বছর। তাহলে কবে শেষ হবে? এটা শেষ হবে হচ্ছে 30 জুন 2025 সালে শেষ হবে, মানে এই বছরের 30 জুনে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ শেষ হবে। এখানে দেখেন একটা অপশনও দেওয়া নাই। এখানে আপনারা 7-এর বি দিচ্ছেন অনেকে, কেন বি দিচ্ছেন আমি জানি না, 16 থেকে 20 কেন দিচ্ছেন জানি না। এখানে অষ্টম পঞ্চবার্ষিকীর কথা বলা হয়েছে। তাইলে অষ্টম পঞ্চবার্ষিকী দেখেন 1 জুলাই 2020 থেকে 30 জুন 2025-এর কথা আছে। তো ভাইয়া এখানে 15 থেকে 19 ক্রস, 16 থেকে 20 ক্রস, 17 থেকে 21, এখানে উত্তরও দেওয়া নাই। আপনার লেখা উচিত ছিল 2020 থেকে 2025 সাল, এইটা আপনার লেখা উচিত ছিল। কোনো অপশনে দেওয়া নাই, আপনার একটু লেখা উচিত ছিল, বাট তা না করে আপনারা স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। স্রোতে গা ভাসিয়ে দিয়ে একটা উত্তর আপনারা করে দিয়েছেন। আচ্ছা, প্রশ্নগুলো আপনাদের কাছে কি খুব খারাপ লাগতেছে? একটু জানতে চাই, প্রশ্নগুলো আপনাদের কাছে কি খুব খারাপ লাগতেছে? একটু জানতে চাই, একটু কথা বলুন আমার সাথে। পড়াচ্ছি, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, কোনো শেয়ার নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই, নীরবে নিবৃত্তি আপনারা দেখে যাচ্ছেন। ভাই ভালো না লাগলে চলে যান, আপনাকে তো জোর করে ধরে ক্লাসটা করাচ্ছি না। আমরা যারা অনলাইনে দাঁড়িয়ে কথা বলি, তাদের কথা বলতে অনেক বেশি কষ্ট হয় যদি আপনাদের কোনো রেসপন্স না থাকে। তো জানি না আপনাদের রেসপন্স এরকম হওয়ার কারণ কি। 100 জন মানুষও আমরা আর ক্লাস করি না, আমরা এখন আর 100 জন মানুষও ক্লাস করি না, আবার কোনো শেয়ার দেই না, কোনো মেনশন দেই না, মানে ভালোই লাগে না আপনাদের আর, তাই না ভাইয়াদের ক্লাস? আচ্ছা, জিডিপিতে অন্তর্ভুক্ত কোনটি? অন্তর্ভুক্ত জিডিপি আমরা অনেকবার পড়িয়েছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরের কথা বলা হচ্ছে, মানে ভিতরে। অভ্যন্তরে মানে কি? দেশের ভিতরে,
উৎপাদিত আয় ব্যয়। আচ্ছা এখানে দেখেন রেমিটেন্স, এটা কি দেশের বাহিরে, তো এটা তো জিডিপির মধ্যে পড়তেছে না। অবৈধ ব্যবসা হতে উচ্চারিত আয়, এটা কখনো জিডিপির মধ্যে পড়ে না। রপ্তানি, আচ্ছা গৃহিণীর গৃহস্থলীর কাজ, আচ্ছা গৃহিণীর গৃহস্থলীর কাজ থেকে কি কখনো টাকা উপার্জন করা যায় না, তাহলে সেটা কি জিডিপির মধ্যে পড়ে? উত্তর না, এটাও জিডিপির মধ্যে পড়ে না। তাহলে জিডিপির মধ্যে পড়ে কি? রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ। বুঝতে পারছেন? জিডিপির মধ্যে পড়লো কোনটা? রপ্তানিকৃত পণ্য থেকে, রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত অর্থ। আচ্ছা অনেকের চান্স হয়ে গেছে, হ্যাঁ চান্স অনেকেই পেয়েছে, অনেকেই চান্স পেয়েছে, এটা এমন যে না যে চান্স পায় নাই। তো আচ্ছা চান্স পেয়েছে, অনেকেই চান্স পেয়েছে, এই জন্য ক্লাস করে না, ইটস ওকে, আমরাও মেনে নিয়েছি। ওকে, তাহলে রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ, এটাই হচ্ছে কি জিডিপি। তার মানে অন্য অন্য ভাইয়াদের ক্লাস, অন্য অন্য আপুদের ক্লাস যে অনেক অনেক মানুষ করে, মানে সেই ভাইয়ার স্টুডেন্টগুলো চান্স পায় না, যত চান্স পায় কাব্য ভাইয়ের স্টুডেন্ট। সেই জন্য কাব্য ভাইয়ের চোখ, কাব্য ভাইয়ের ক্লাসের চোখ ধীরে ধীরে কমতে থাকে, কমেন্ট কমতে থাকে, শেয়ার কমতে থাকে, মেনশন কমতে থাকে, তাই না? ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন আমাদের জন্য কি আছে, বলা হয়েছে অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়? দীর্ঘকাল, আচ্ছা মানে অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়, কি বলতে পারেন? মানে একটা সময়ে যদি, যে সময়ে উৎপাদনের সকল উপকরণ, যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় তাকে বলা হয় অর্থনীতিতে দীর্ঘকাল। অর্থনীতিতে দীর্ঘকাল। আর স্বল্পকাল কি বলেন তো? তাহলে দীর্ঘকাল তো পাইলাম, তাহলে স্বল্পকাল কি? আচ্ছা স্বল্পকাল হচ্ছে যে সময়ে ফার্মের স্থিত উপকরণ, যে সময়ে ফার্মের উপকরণ পরিবর্তন করা যায় না, উপকরণ, ফার্মের উপকরণ পরিবর্তন করা যায় না, তাকে বলা হয় স্বল্প সময়, অল্পকাল বা দীর্ঘ, স্বল্পকাল। কি বলা হয়? স্বল্পকাল বলা হয়। কি কাল বলা হয়? স্বল্পকাল বলা হয়। তাইলে এটার উত্তর হবে, দেখেন 1 বছরের কম সময়, এটা তো না। যে সময় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়, যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল, সেটাকে বলা হচ্ছে দীর্ঘকাল। অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বোঝায়? আমার কথা বুঝতেছেন? দেখেন প্রশ্নগুলো আমি কোন মরুভূমি থেকে, কই থেকে সংগ্রহ করেছি, চেষ্টা মানে আপনাদের ভালোর জন্য আমার এই চেষ্টা ছিল, বাট আপনারা নিজেদের ভালো না বুঝলে আমার কিছুই করার নাই। তো যে পরিমাণে রেসপন্স, তো এতে আমাদের মতো মানে ক্লাস করা খুবই, মানে ক্লাস নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, বলা হয়েছে সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবার জন্য শিক্ষা কোথায় মুদ্রিত আছে বলেন তো? আচ্ছা দেখেন প্রথম অপশনটা বলেছে 1 টাকার নোট। 1 টাকায় বলা আছে, 1 টাকায় বলা আছে হচ্ছে 1 টাকায় বলা আছে হচ্ছে পরিকল্পিত পরিবার, পরিকল্পিত পরিবার। দেওয়া আছে হচ্ছে সবার জন্য খাদ্য, এটা কয় টাকায়? এটা হচ্ছে 1 টাকায়। এটা কয় টাকায়? এটা হচ্ছে 1 টাকায়। আর 2 টাকায় দেওয়া আছে যে স্লোগানটা, সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা। কয় টাকায় দেওয়া আছে এটা? এটা দেওয়া আছে হচ্ছে 2 টাকায়। এখান থেকে অনেক কিছু প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু প্রশ্ন হতে পারে।
আচ্ছা, প্রশ্ন হতে পারে কোন নোটগুলোতে মানে 10 টাকা এবং 10 টাকার অধিক নোটগুলোতে কার স্বাক্ষর থাকে। ধরেন প্রশ্ন করলো 10 টাকা বা 10 টাকা প্লাস নোটগুলোতে কার স্বাক্ষর থাকে, উত্তর করতে পারেন? এই প্রশ্নের উত্তর করতে পারেন? ধরেন এরকম প্রশ্ন করলো, করতে পারে না, অস্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক কিছুই না। আচ্ছা, 10 টাকা কিংবা 10 টাকার বেশি এই টাকাগুলো প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। তো এই টাকাগুলোতে সিগনেচার থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কার সিগনেচার থাকে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে। আর এই 10 টাকার নিচে যে টাকাগুলো আছে, ধরেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো প্রচলন করে হচ্ছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়। এবং এগুলোতে কার সিগনেচার থাকে? অর্থ সচিবের সিগনেচার থাকে। কার সিগনেচার থাকে? এখানে থাকে অর্থ সচিবের সিগনেচার, এখানে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, এই যে কিছু মানে মানুষ খুব বাজে কমেন্ট করার জন্য ক্লাসটাতে আসে, এদেরকে আমরা ব্যান করে দিব গ্রুপ থেকে এখনই, রিমুভ পেজ থেকে এখনই আমরা ব্লক করে দিব। এদের খুব বাজে বাজে ভাষাই করে, তো আমরা এগুলো একটু স্কিপ করি। আমরা ক্লাস শেষ হওয়া মাত্র আমরা এদেরকে ব্যান করে দিব। আচ্ছা, একটা সত্যি কথা বলেন, ক্লাসটা কি ভালো লাগতেছে? মানে প্রশ্নগুলো কি আপনাদের কোনো কারণে খুব বাজে লাগতেছে? যদি লাগে তাহলে ক্লাস থেকে আপনার রিঅ্যাক্ট প্লাস আপনার কমেন্ট উঠায় নেন, শেয়ার দিয়ে থাকলে ডিলিট করে দেন, এটা আমার রিকোয়েস্ট। ওকে, পরবর্তী প্রশ্নটা আসেন, দেখেন কি বলা হয়েছে। এইটুকু মনে হয় ক্লিয়ার, তাই না? কোনটি প্রধান সামষ্টিক অর্থনীতির চালক নয়? সামষ্টিক অর্থনীতি, আমরা জানি অর্থনীতিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। অর্থনীতিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি আর একটা কি অর্থনীতি, আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। একটা সমষ্টিক আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখানে সমষ্টিক অর্থনীতি, এখানে কি কি মানে কোন কোন চালক রয়েছে, কোন কোন চলক রয়েছে? যেমন জাতীয় আয়, জাতীয় আয় এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির চালক। এরপরে উৎপাদন, এরপরে বেকারত্ব, এরপরে ভোগ, এরপরে মুদ্রাস্ফীতি, এরপরে প্রবৃদ্ধির হার। এগুলো কি? এগুলো হচ্ছে সামষ্টিক চালক। সামষ্টিক চালক কি? মানে এই সামষ্টিক অর্থনীতি মূলত নির্ভর করে কিসের উপর? নির্ভর করে সমাজ এবং সামাজিক পরিবেশের উপর। এইটা নির্ভর করে কিসের উপর? এইটা নির্ভর করে সমাজ এবং সামাজিক পরিবেশের উপর, পরিবেশের উপর নির্ভর করে। আর ব্যষ্টিক অর্থনীতি, এই ব্যষ্টিক অর্থনীতিটা ব্যক্তিগত ব্যক্তি সম্পন্ন পরিকল্পনা, ব্যক্তিগত ও ব্যক্তি সম্পূর্ণ পরিকল্পনার উপর নির্ভর করে, পরিকল্পনার উপর নির্ভর করে এটা। ওকে, তাহলে এখানে বলা হয়েছে কি? সামষ্টিকের মধ্যে চালক রয়েছে জাতীয় আয়, জিডিপির প্রবৃদ্ধির হার, তো এটা তো চালক, এটা চালক। তারপরে হচ্ছে বেকারত্বের হার চালক, মুদ্রাস্ফীতির হার চালক। তো এই যে স্তম্ভ বিনিয়োগ, এইটাই হচ্ছে সঠিক উত্তর হবে, এটা হবে হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোনটি প্রধান সামষ্টিক অর্থনীতির চালক?
স্লো হচ্ছে ক্লাসটা, আই থিঙ্ক স্লো হচ্ছে ক্লাস স্লো বলতে আমি আপনাদের কথা বুঝি নাই। আপনাদের কমেন্টের যে রেসপন্স, আপনাদের যে ক্লাসের যে রেসপন্স, এখানে আমরা কোনোভাবেই একজন শিক্ষক কোনোভাবে এর চেয়ে বেশি স্পিড নিয়ে বেশি এনার্জি নিয়ে পড়াতে পারবে না, কোনো শিক্ষকের পক্ষে সম্ভব না। আপনাদের যে স্পিড, আপনাদের যে এটা কোনোভাবে সম্ভব না। ওকে, জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটা হচ্ছে জনশুমারি, এটা হচ্ছে 2024-এর রিপোর্ট অনুযায়ী এই প্রশ্নটা করা হয়েছে। তো একটু দেখেন এটার উত্তর আপনারা জানেন কি না, একটু দেখেন এই উত্তরটা আপনারা জানেন কি না। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024-এর উপরে এই প্রশ্নটা করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024-এর রিপোর্ট অনুযায়ী আপনারা অর্থনৈতিক সমীক্ষাটা ভালো করে পড়বেন প্লিজ। এইটার অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? এই জনসংখ্যা বৃদ্ধির হার কত একটু উত্তর করেন তো। জনসংখ্যা বৃদ্ধির হার কত? আচ্ছা, জনসংখ্যা কত এটা উত্তর করবেন। হ্যাঁ, জনসংখ্যা হচ্ছে 171.00 মিলিয়ন। এটা 2024-এর রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 171.00 মিলিয়ন। আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। উত্তর হবে হচ্ছে এটা কি? এটার উত্তর হবে 1.33%। কি হবে? 1.33% হবে। হ্যাঁ, যত বড় বড় জিনিস আছে বা সমষ্টিগত জিনিস আছে সবই হচ্ছে সামষ্টিক। ওকে, ক্লিয়ার? আপনারা বুঝতেছেন কথা? ওকে, পরবর্তী প্রশ্নে আসি। বলা হয়েছে 23 এপ্রিল 2024 সালে বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। 23 এপ্রিল 2024 সালে বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার এবং কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? আবিদ আক্তার ক্লিয়ার, সবুজ রয়জি, আর কোনো রেসপন্স নাই। এটা এত বড় প্যাথেটিক একটা ক্লাস, আমি জানলে সত্যি এই ক্লাসে দাঁড়াইতামই না। মানে আপনাদের যে এত বাজে রেসপন্স, এত বাজে, মানে এত অল্প সংখ্যক মানুষ, তারপরে যদি একটু রেসপন্স করতেন তবুও ক্লাসটা একটু এনার্জি সহকারে নেওয়া যেত। আচ্ছা, এটা বলা হয়েছে যে কোন দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার এবং কর ফাঁকি সংক্রান্ত চুক্তি হয়েছে? এটা উত্তর হবে কাতারের সাথে এই চুক্তিটা হয়েছে। অনেকে সঠিক উত্তর দিয়েছেন। প্রত্যাশা দাস সঠিক উত্তর দিয়েছেন, আবিদ হাসান সঠিক উত্তর দিয়েছেন, ভুটান না, তানভীর হাসান ভুটান না, পৃথিলা বলেছেন ক্লিয়ার। আর কারো কোনো রেসপন্স নাই, তো কিছু করার নাই। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। যে বলা হয়েছে 2024 সালের বর্ষপণ্য কোনটা? 24টা আপনারা এটা উত্তর করবেন। 2025 সালের বর্ষপণ্য কোনটা? 2025 সালের বর্ষপণ্য এটা উত্তর করবেন। চব্বিশ না দিয়ে 25-এর বর্ষপণ্য উত্তর করেন। 2025 সাল, আমি আবারও বলতেছি, এটার উত্তর না করে আপনারা উত্তর করেন 2025 সালের বর্ষ
পণ্য কোনটি? এই প্রশ্নটা একটু উত্তর করেন। বাণিজ্য মেলায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি বলেছেন আসবাবপত্র। আসবাবপত্রকে তিনি হচ্ছে 2025 সালের বর্ষবর্ণ স্বীকৃতি করেছেন। কোথায়? বাণিজ্য মেলা উদ্বোধনকালে। বাণিজ্য মেলা উদ্বোধনকালে আসবাবপত্রকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে বর্ষপণ্য স্বীকৃতি দিয়েছে। কি পণ্য স্বীকৃতি দিয়েছে? বর্ষপণ্য স্বীকৃতি দিয়েছে। ওকে, এরপরে আসেন নাম্বার 15। দেখেন কি বলেছে, ব্লু ইকোনমি হলো। ব্লু ইকোনমি কি বলেন তো? আচ্ছা, ব্লু ইকোনমি কি বলেন তো? ক্লাস কি আটকে গেছে কোনো কারণে? ইয়েস, আসবাবপত্র অনেকে লিখতেছেন, তো একটু দ্রুত কমেন্ট করে যে ব্লু ইকোনমি কি। বনজ সম্পদ নির্ভর অর্থনীতি, পোশাক শিল্প অর্থনীতি, সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি, নাকি কোনটা? এটার সঠিক উত্তর কোনটা? অনেকে বলছেন সমুদ্র নির্ভর। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্র নির্ভর একটা অর্থনীতি। ব্লু ইকোনমির সম্পদ কোনগুলো? যদি বলি ভাইয়া ব্লু ইকোনমির সম্পদ কোনগুলো, যদি কখনো এর সম্পদ কোনগুলো একটু বলেন তো। এর সম্পদগুলো কি কি হতে পারে? এর সম্পদ যেহেতু সমুদ্র, বালি হতে পারে, এরপরে কি হতে পারে? লবণ হতে পারে, এরপরে কি হতে পারে? কপার হতে পারে, কপার, এরপরে হতে পারে তেল, এরপরে হতে পারে গ্যাস, এরপরে হতে পারে মাছ। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ব্লু ইকোনমির সম্পদ। কি কি হতে পারে? বালি হতে পারে, লবণ, কপার, তেল, গ্যাস, মাছ, এগুলো হচ্ছে ব্লু ইকোনমি। তো সম্পদ নির্ভর, সমুদ্র নির্ভর অর্থনীতি। কেমন নির্ভর অর্থনীতি? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র নির্ভর অর্থনীতি। সবাই ক্লিয়ার কিনা? ছোট্ট ভাই বোনেরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে একনেক। এই যে একনেকের নির্বাহী পরিষদের সভাপতি কে হয়? একনেকের নির্বাহী পরিষদের সভাপতি কে হয় বলেন? সাউন্ড কম শোনা যাচ্ছে। এবার দেখেন তো সাউন্ড ঠিকঠাক শোনা যায় কিনা। জাহাজ, হ্যাঁ। আচ্ছা, একনেকের পূর্ণরূপ কি ভাইয়া? একনেকের পূর্ণরূপ কি? ই ফর কি লেখা যায়? এক্সিকিউটিভ কমিটি। ইতে কি লেখা যায়? এক্সিকিউটিভ। সি ফর কি লেখা যায়? কমিটি। কমিটি লেখা যায় না? এক্সিকিউটিভ কমিটি। অফতে কি লেখা যায়? ওতে অফ। এনতে লেখা যায় ন্যাশনাল, অফ ন্যাশনাল। এক্সিকিউটিভ অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে ইতে লেখা যায় কি? ইকোনমিক। সিতে লেখা যায় হচ্ছে কাউন্সিল। তাহলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটার মোট সদস্য হয় কতজন জানেন? এটার মোট সদস্য হয় হচ্ছে 11 জন। এই একনেকের মোট সদস্য হয় কতজন? 11 জন সদস্য হয়। এই একনেকের নির্বাহী পরিষদের সভাপতি থাকে কে? নির্বাহী পরিষদের সভাপতি থাকে হচ্ছে প্রধানমন্ত্রী। কে থাকে? প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী পরিষদের সভাপতি থাকে। এবার ঠিক আছে সাউন্ড ওকে। পিডিএফ ভাইয়া যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি এই ব্যাখ্যা সহ যদি কেউ দেখো, আশা করা যায় অর্থনীতি থেকে প্রশ্ন হলে এগুলো অবশ্যই বিবেচনায় রাখবে শিক্ষকরা, কারণ চেষ্টা করেছি ভালো প্রশ্ন প্রোভাইড করার। তো আপনারা চাইলে এই ক্লাসটা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন, রেখে দিয়ে আপনি পরবর্তীতে এটা দেখে নিতে পারবেন। একটু বলবেন কে কে পর্যন্ত ক্লাসে রিয়্যাক্ট এবং একটা করে রিয়্যাক্ট এবং কি বলে শেয়ার দিয়েছেন কেউ? শেয়ার দিলে জাস্ট শেয়ার দিয়ে একটা টিক চিহ্ন পাশে দিয়ে একটা কমেন্ট করতে পারেন, কিংবা রিয়্যাক্ট দিলে বলতে পারেন ভাইয়া দিছি।
এটা আপনাদের ব্যাপার। একনেকের সদস্য 11 জন। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হচ্ছে এই একনেক। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা হলো কেমন? বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন? বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে আচ্ছা মিশ্র, তাই না? মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র বলতে ব্যক্তি এবং সরকারি, তাই না? ব্যক্তি প্লাস সরকারি যে অর্থ ব্যবস্থা, ব্যক্তি প্লাস সরকারি, ব্যক্তি প্লাস সরকারির যে সরকারি যে হচ্ছে সহাবস্থানিত, তাই না? সহাবস্থান এটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এরপরে আচ্ছা, অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্র নিয়ন্ত্রণে পরিচালিত হয় কোনটায় জানেন? এই যে সমাজতান্ত্রিকে, এটা কি হয়? কেন্দ্রীয় বা এটা হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অর্থনৈতিক ব্যবস্থা কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কি হয়? পরিচালিত হয়। এটা হচ্ছে সমাজতান্ত্রিক। এরপরে বলা হয় যদি ভোক্তার স্বাধীনতা থাকে কোথায়? ভোক্তার স্বাধীনতা থাকে হচ্ছে এই ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থায়। তাহলে ভোক্তার স্বাধীনতা থাকে ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থায়, মিশ্রতে ব্যক্তি এবং সরকারের সহাবস্থান থাকে। আর এই মিশ্র বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এটার উত্তর কি হবে? সবাই উত্তর দিয়েছেন গ। শেয়ার দেই নাই। আচ্ছা, তানভীর হোসেন, ওকে, কোনো দরকার নাই শেয়ার দেওয়ার, কোনো দরকার নাই আপনাদের দরকার হলে দিবেন, না হলে না দিবেন, ইটস নর্মাল। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপাদিত হয়? কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন জেলায় বলেন তো? সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়। পড়তে পারেন, অবশ্যই পড়তে পারেন, পড়বেন না কেন? আপনি চাইলে সবই পড়তে পারেন। কোন জেলায় সবচেয়ে বেশি পাট? অনেকে লিখেছেন ফরিদপুর। আচ্ছা, আমরা একটু এখান থেকে একটু পেছনে যাওয়ার চেষ্টা করি বা একটু আলোচনা করার চেষ্টা করি। এটা আমরা ফরিদপুর মানলাম। এখন যদি বলা হয় ওমা, কোন প্রশ্ন চলে এসেছি। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। এখন যদি বলি কোথায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? ধান উৎপাদিত হয় কোথায়? ময়মনসিংহে। কোথায় হয়? ময়মনসিংহে। যদি এই প্রশ্নটাই যদি বলে যে কোন জেলায় সবচেয়ে বেশি, এই পাটের জায়গায় যদি বলে ধান উৎপাদিত বেশি হয়। আবার যদি বলা হয় কোন জেলায় গম উৎপাদিত বেশি হয়, গম কোথায় হয়? গম হয় হচ্ছে ঠাকুরগাঁয়ে। কোথায় হয়? ঠাকুরগাঁতে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। ধান গেল, গম গেল। যদি বলা হয় ভাই আলু কোথায় বেশি উৎপাদিত হয়? আলু, দেখবেন আলু ঘাটি করে কারা? বগুড়ার মানুষ। এই ক্লাসে কেউ আছেন দেখবেন বগুড়ার মানুষ কি করে? অনেক বেশি আলু ঘাটি করে। এরপরে যদি বলি তামাক, এটা তো সবাই পারবেন। তামাক হচ্ছে কুষ্টিয়াতে। কোথায় হয়? কুষ্টিয়াতে। এরপরে যদি বলি ভাইয়া কোন জেলায় তুলা সবচেয়ে বেশি উৎপাদিত হয়? তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। কোথায়? দাহ হবে না তো, ঝিনাইদহ। কোথায় সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয়? ঝিনাইদহ। তাহলে পাট বেশি উৎপাদিত হয় ফরিদপুরে, ধান হয় ময়মনসিংহে, গম হয় ঠাকুরগাঁয়ে, আলু হয় বগুড়াতে, তামাক হয় কুষ্টিয়াতে, তুলা হয় ঝিনাইদহে। ক্লিয়ার কিনা? আমি ঠাকুরগাঁও। আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে, 18টা পর্যন্ত আপনারা ক্লিয়ার। পরবর্তী প্রশ্নটা চলেন দেখি কি আছে। বলা হয়েছে
যে পাট থেকে পলি ব্যাগ আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম কি। হ্যাঁ, তো এখান থেকেও আমরা অনেক কিছু আলোচনা করতে পারি, চাইলেই কিন্তু এখান থেকেও আমরা অনেক কিছু আলোচনা করতে পারি। এটার উত্তর আপনারা সবাই দিবেন হচ্ছে মোবারক আহমেদ খান, এটা আমরা জানি, এটা উত্তর দিবেন। এখান থেকে যদি প্রশ্ন আসে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে কে, এই প্রশ্নটা যদি করে, পাট থেকে পলিব্যাগ না দিয়ে বলল পাটের বলল হচ্ছে জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে কে, জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে কে, সিকোয়েন্স আবিষ্কার করে কে। ধরো প্রশ্ন এটা করলো পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে কে, প্রশ্ন করলো জুটনের আবিষ্কারক কে, প্রশ্ন করলো জুটনের আবিষ্কারক কে। ধরেন আপনাকে প্রশ্ন করেই বসলো, তাহলে উত্তর কি দিবেন, জুটনের আবিষ্কারক কে, জুটনের আবিষ্কারক কে। আপনাকে যে প্রত্যেক বছর এই প্রশ্নটাই দিবে এমনও তো না, তাই না? তাইলে ছোট ভাই মোবারক, আচ্ছা ইয়েস, মাকসুদুল আলম, বাহ, সবুর আলী, ডক্টর মাকসুদুল আলম, ইয়েস, এটার উত্তর হয়েছে ডক্টর মাকসুদুল আলম। ইনি কি করে, মাকসুদুল আলম কি করে, মাকসুদুল আলম হচ্ছে এই যে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে, ডক্টর মাকসুদুল আলম হচ্ছে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে, কি করে, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। এরপরে জুটনের আবিষ্কার করে কে, জুটন, বলেন তো জুটনের আবিষ্কার করে কে, ডক্টর সিদ্দিকুল্লাহ। কে উত্তর করতে পেরেছেন? আচ্ছা, জুটনের আবিষ্কার করে কে, ডক্টর সিদ্দিকুল্লাহ। কে করে, ডক্টর সিদ্দিকুল্লাহ করে হচ্ছে জুটনের আবিষ্কার। তাইলে আমরা দেখলাম যে পাট থেকে পলিব্যাগ, বারবার বলেন, পাট থেকে পলিব্যাগ কে করে, মোবারক আহমেদ খান, পাট থেকে পলিব্যাগ মোবারক আহমেদ খান, পাট থেকে পলিব্যাগ মোবারক আহমেদ খান। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে ডক্টর মাকসুদুল আলম, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে ডক্টর মাকসুদুল আলম। জুটন আবিষ্কার করে কে, ডক্টর সিদ্দিকুল্লাহ, জুটন আবিষ্কার করে কে, ডক্টর সিদ্দিকুল্লাহ হচ্ছে জুটন আবিষ্কার করে। আচ্ছা, আমি ঝিনাইদহের কি বলেছেন, আচ্ছা কিছু প্রশ্ন মেবি স্কিপ হয়েছে, প্রশ্ন নাই তো, আমরা প্রশ্ন নেই, সমস্যা নেই, আমরা পড়বো, আরও পড়বো, আমাদের আরও পড়ার আছে, আমরা আরও শেখার আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করি যে ভাইয়া, কলম করে রাখলাম, ওকে, আচ্ছা যদি প্রশ্ন করি ধরেন প্রশ্ন নাম্বার 12, মূল্য সংযোজন কর কি ধরনের কর? ধরেন এই প্রশ্নটা করলাম, উত্তর করেন তো। আমি বললাম যে মূল্য সংযোজন কর কি ধরনের কর, অপশন দিলাম ক প্রত্যক্ষ কর, অপশন দিলাম খ পরোক্ষ কর, অপশন দিলাম গ কোনোটি নয়। উত্তর কি হবে, এটার উত্তর কি হবে আপনার কাছে কি মনে হয়েছে, এটার উত্তর কি হবে বলেন? মূল্য সংযোজন কর, বলেছেন খ পরোক্ষ কর। ইয়েস, মূল্য সংযোজন কর হচ্ছে একটা পরোক্ষ কর। এই সরকার মূল্য সংযোজন কর চালু করে কবে? এই মূল্য সংযোজন করটা চালু করে হচ্ছে
সরকার মূল্য সংযোজন করটা চালু করে কবে? এটা চালু করে 1991 সালের 1 জুলাই। মূল্য সংযোজন কর চালু করে কবে? 1 জুলাই 1991 সাল। যারা এটার উত্তর খ দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনাদের অবস্থা মনে হয় ভালো, তাই না? মূল্য সংযোজন করকে আবার কি বলা হয় জানেন? এই মূল্য সংযোজন করকে বলা হয় ভ্যাট। এই মূল্য সংযোজন করকে বলা হয় ভ্যাট, ভিএটি, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স সর্বপ্রথম চালু করে, এই ভ্যাট চালু করে কারা? জার্মানরা সর্বপ্রথম চালু করে। এবং এই জার্মানরা ভ্যাটটা চালু করে হচ্ছে 1922 সালে। কত সালে ভ্যাট চালু করে? জার্মানরা ভ্যাট চালু করে হচ্ছে 1922 সালে। সর্বপ্রথম ভ্যাট চালু করে হচ্ছে এই জার্মানরা। বুঝতে পারছেন? আচ্ছা, একটা একটা এটা তো পরোক্ষ কর গেল, একটা প্রত্যক্ষ করের উদাহরণ দেন তো। একজন এক এক রকম উদাহরণ দিবেন, আমি আপনাদের উদাহরণগুলো একটু দেখতে চাই। তার মানে আপনাদের বেসিকের কি অবস্থা, প্রশ্ন আসতে কি পারবেন কিনা এটা জানা যাবে। আপনারা একটা উদাহরণ দিবেন, জাস্ট একটা উদাহরণ দিবেন, যে এইটা নিয়ে জাস্ট একটা উদাহরণ আপনারা একটু কাইন্ডলি দিবেন। যে আমরা বলেছি একটা আমরা তো পরোক্ষ কর দেখলাম, যে মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটা চালু হয় 1 জুলাই 1991 সালে। আমরা একটা প্রত্যক্ষ করের একটা উদাহরণ চেয়েছি আপনাদের কাছে। আপনারা খাজনা, ভূমিকর, ভূমি আয়কর। বাহ, চমৎকার ব্যাপার, এটা খুবই চমৎকার ব্যাপার আপনাদের রেসপন্সে। তো ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো পড়াইলাম, প্রশ্নগুলো ছিল নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন প্রশ্নগুলো আমি চেষ্টা করেছি পুরো বই খুঁজে খুঁজে কিছু গুরুত্বপূর্ণ বা আপনাদের আসার মতো বা কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছিলাম। তো জানি না প্রশ্নগুলো কেমন লেগেছে আপনাদের কাছে, বাট চেষ্টা করেছি প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করে করে আপনাদের শেখানোর। কারণ ব্যাপারগুলো একটু কঠিন, মৌলিক জিকেটা একটু কঠিন হয়। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। তো আপনারা আপনাদের পরীক্ষা খুবই ভালো করে দেন, খুবই চমৎকার করে আপনাদের গুচ্ছের পরীক্ষা হোক। গুচ্ছের পরীক্ষায় অনেকগুলো আসন রয়েছে। আমি বিশ্বাস করি আপনারা যদি আপনাদের ধৈর্য এবং কনফিডেন্স নিয়ে পরীক্ষাগুলো দিতে পারেন, আপনারা যারা এখানে ক্লাসে যুক্ত আছেন সবাই চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখেন। তো এখন শেষ সময় এসে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাইয়াদের ক্লাসে মাথায় না নিয়ে, ভুগিচুগি না দেখে বাসায় বসে নিজেই পড়ার চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিম আপু অনেক সুন্দর ক্লাস নেয়। মিম আপুর ক্লাস বেস্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মিম আপু অনেক সুন্দর ক্লাস নেয়। তো বাংলা আর সাধারণ জ্ঞান যদি আপনি মিলায় ফেলেন তাইলে কি হইল বলেন ভাই? বাংলা আর সাধারণ জ্ঞান কি মিলানোর জিনিস? হ্যাঁ, মিমের জায়গা থেকে ভালো ক্লাস নেয়, আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে ক্লাস নেওয়ার। আচ্ছা, আর ইউর সেকেন্ড শিফটে কত মার্ক কাট মার্ক হতে পারে? 59, 60, 61 এরকম নাম্বার কাট মার্ক হতে পারে। আচ্ছা, তাসপিয়া, প্রিয়ন্তী, ওকে ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ রইল। সবার জন্য মন থেকে দোয়া রইল। আপনারা চান্স পাইলে অবশ্যই একটা বার হলে আমাদেরকে জানাবেন। আমাদের অসংখ্য শিক্ষার্থী এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আল্লাহ যেন আপনাদেরও শেষ সময় এসে আপনাদেরও একটা ভালো কিছু করে, সেই প্রত্যাশায় রইলাম। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। কার্ড মার্ক আবার কি রে ভাই? কার্ড মার্ক আবার কি? কার্ড মার্কটা বানান ঠিকঠাক লিখতে পারেন আপনারা।